আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমআরসিপি এক্সামে যাওয়ার আগে এবং এক্সাম হলে বসার পরে কোন কোন ব্যাপারগুলোকে খেয়াল রেখে আমাদেরকে সামনে এগোতে হবে, এই জিনিসটা নিয়ে আজকে ইনশাল্লাহ ডিসকাস করব। প্রথমত, আপনি যখন এক্সামে যাচ্ছেন, এক্সামে যাওয়ার ১০-১৫ দিন আগে আপনি তো জানেন দ্য ফেডারেশন ডট ইউকে, সেখান থেকে আপনি আপনার এক্সাম ডেট দেখে নিতে পারছেন। তো দেখে নেওয়ার পরে আপনি জানেন যে আপনার অমুক তারিখে এক্সাম। এর ১৫ দিন আগে বা ২-৩ সপ্তাহ আগে আপনি কি করবেন, আপনার মেইল চেক করবেন, যে মেইল অ্যাড্রেসটা আপনার মাই এমআরসিপি অ্যাকাউন্টে দেওয়া। তো সেই মেইল অ্যাড্রেসে আপনি দেখবেন যে ইউকে থেকে বা এমআরসিপির ওয়েবসাইট থেকে তারা আপনাকে মেইল করবে। কি মেইল করবে? আপনাকে আপনার এডমিট কার্ডটা মেইল করে দিবে। এডমিট কার্ডে ৩-৪ পৃষ্ঠা হয়। বলা হবে যদি প্রথম অংশটা, শুধু প্রথম পেজটা আপনাকে প্রিন্ট করার জন্য। কেন? কারণ প্রথম পেজে আপনি দেখবেন যে কিছু দিক নির্দেশনা দেওয়া থাকবে, আপনার একটা কোড নাম্বার দেওয়া থাকবে এবং আপনার সাইন করার একটা জায়গা থাকবে। তো সেই প্রথম পেজটা আপনি প্রিন্ট করে আপনার কাছে রেখে দিলেন পরীক্ষার আগে, এবং একই সাথে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার ভেন্যুটা কোন জায়গায়, আপনার এক্সাম কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে। তো এই ব্যাপারটা হাতে পেয়ে যাওয়ার পরেই আপনি কি কি কাজ করবেন? প্রথমত প্রিন্ট করিয়ে ফেললেন, নাম্বার 1। নাম্বার 2, আপনার ভেন্যু যেই জায়গায়, সেই জায়গাটা গুগল ম্যাপ থেকে দেখে ফেললেন, অথবা অন্য কারো কাছ থেকে জিজ্ঞেস করে একটু ভালো করে লোকেশনটা জেনে নিলেন। এবং আপনার এক্সাম সময় যখন, সেই সময়কালটাও আপনি একটু ভালো করে নোট ডাউন করলেন। ফাইন। তাহলে আপনার ফাইল গোছানোর ক্ষেত্রে কি কি জিনিস লাগবে? নাম্বার 1 এডমিট কার্ড। নাম্বার 2, পরীক্ষাতে যাওয়ার পরে আপনার যে আইডেন্টিফিকেশন, আপনাকে যেন আইডেন্টিফিকেশন করতে পারে সেরকম কোন একটা প্রমাণ লাগবে। তো এই ক্ষেত্রে প্রেফারেবল আপনি যদি আপনার একটা পাসপোর্ট করে ফেলতে পারেন। কারণ পাসপোর্টের মধ্যে আপনার নাম এবং এমআরসিপির ওয়েবসাইটে আপনার যে নাম, বা এডমিট কার্ডে আপনার যে নাম, এই দুটো জিনিসকে ম্যাচ করা হবে। তো যাদের ক্ষেত্রে পাসপোর্ট নাই, তাদের ক্ষেত্রে এনআইডি কার্ড দিয়েও তারা কাজটা চালাতে পারবে, বা ড্রাইভিং লাইসেন্স দিয়েও কাজ চালাতে পারবে, কারণ এগুলো ইন্টারন্যাশনালি রিকগনাইজড। বাট সবচেয়ে ভালো যদি আপনি পাসপোর্টটা করে ফেলেন। আচ্ছা। এবং পাসপোর্টে আপনার অন্যান্যদের নাম কি, আপনার বাবার নাম, মার নাম কি, এত কিছু তারা মেলায় না, শুধুমাত্র আপনার নামটাই মিলাবে। বাবার নাম বা মায়ের নামে সমস্যা থাকলে সেটা ইনশাল্লাহ আশা করি পরে সলভ করে ফেললেও হবে। মূলত আপনার নামটাই তারা পরীক্ষার হলে দেখবে। ওকে। তাহলে পরীক্ষার হলে নিয়ে যাওয়ার জন্য আপনার জাস্ট দুইটা জিনিস লাগবে। একটা আপনার পাসপোর্ট, এবং 2 নাম্বার আপনার এডমিট কার্ড। আপনি ভাবতে পারেন যে কলম পেন্সিল এগুলো লাগবে কিনা। হ্যাঁ, এগুলো আমি বলছি। তাহলে পরীক্ষার হলের আগে আপনি আপনার ক্লিয়ার ফাইলটা গুছিয়ে নিয়েছেন। আপনি চাইলে একটা পেন্সিল নিতে পারেন, সাথে শার্পনার এবং ইরেজার নিতে পারেন। বাট নেওয়াটা নেসেসারি না। কেন? কারণ আপনি যেদিন এক্সাম হলে যাচ্ছেন, আপনার ধরেন 10টা থেকে পরীক্ষা, তাহলে আপনাকে 9টার সময় চলে যেতে হবে। তো আমার পরীক্ষা ছিল 11টা থেকে 2টা, এবং এরপর ছিল 3:30 থেকে 6:30 এরকম সময়কাল। সো আপনি আগে প্ল্যান করবেন যে আপনার কয়টার সময় এক্সাম। তাহলে যদি আপনার এক্সাম হয় 10টায়, আপনি 9টায় চলে যাওয়ার চেষ্টা করবেন। 9টায় চলে যাওয়ার পরে আপনাকে সেখানে চেক আপ করে ঢোকানো হবে। যেহেতু ব্রিটিশ কাউন্সিলে আমার এক্সাম হয়েছিল, আপনাদের অন্যান্য এরকম ব্রিটিশ কাউন্সিল বা আইএলটিএস এর যে এক্সাম সেন্টার গুলো থাকে সেখানেই হবে। তো তারা খুব প্রপার সিকিউরিটি মেনটেন করে আপনাকে ঠিকঠাক মতো চেক আপ করে তারা ভিতরে ঢোকাবে। এবং এই ক্ষেত্রে সমস্যার জায়গাটা সেইখানে, যেহেতু বাংলাদেশ থেকে অনেকেই এমআরসিপি দেয়, তাহলে বসার জায়গা আসলে একটু কম পাওয়া যায়। তো যাই হোক, একটু আগে যদি যেতে পারেন, তো সেক্ষেত্রে আপনি বসার জায়গা পাবেন। আপনি আপনার ফ্যামিলির কাউকেও সাথে করে নিয়ে যেতে পারবেন। ওকে। যাওয়ার পরে আপনি এক্সাম হলে ঢুকবেন। ঢোকার আগ মুহূর্তে আপনাকে আপনার ব্যাগ এবং ব্যাগে যা আছে সবকিছু তাদেরকে দিয়ে দিতে হবে। তাই সেখানে ব্যাগ রাখার জায়গা আছে। সো মোবাইল থেকে শুরু করে সবকিছু আপনি নিয়ে যেতে পারবেন। তারা হয়তো বা সেটা প্রোটেকশন দিবে না, বাট যে জায়গাটা যেহেতু সিকিউরড, সো ইনশাআল্লাহ সেটা নিয়ে সমস্যা হয় না। এবং অবশ্যই খেয়াল করতে হবে যে 2টা এক্সামের মধ্যে সাধারণত 1 থেকে 1.5 ঘন্টার একটা গ্যাপ থাকে। তো এই 1.5 ঘন্টার গ্যাপের মধ্যে আপনি টোটাল 1.5 ঘন্টা পাবেন না। কেন পাবেন না? কারণ যেহেতু 6 ঘন্টা ব্যাপী এক্সাম, এর মাঝখানে আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তাহলে আপনার 1 বা 2 ওয়াক্ত নামাজ পড়ে যাবে। সো নামাজের জন্য আপনার একটা সময় এখানে ফিক্সড রাখতে হবে। 2 নাম্বার, আপনি এক্সাম সেন্টার থেকে বের হয়ে খেয়ে আবার আস্তে একটা রাশ আপনার কাছে ফিল হবে, এবং এক্সামের আগে আসলে মাথা ঠান্ডা রাখা বেশি ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা খাবার যদি সেখানে নিয়ে যান, সেটা সবচেয়ে বেশি ভালো হবে। এবং এরকম খাবার নিয়ে যাবেন যেটা আপনি সামান্য পরিমাণ খেলে আপনাকে যথেষ্ট পরিমাণ এনার্জি দিবে। ঠিক আছে? সো এরকম খাবার আপনি আপনার মতো চয়েস করে নিয়ে যেতে পারেন। সেখানে এক্সাম সেন্টারে আপনি খাবার রাখতে পারবেন। অথবা যদি কেউ খাবার নাও নিয়ে যান, সেই এক্সাম সেন্টারে খাবার কিনে খাওয়ার সুযোগ আছে। একটু প্রাইস হয়তো বা বেশি, বাট আপনি এখানে ভালো খাবার ইনশাআল্লাহ পাবেন। তাহলে আপনি সকালে গেলেন, খাওয়া-দাওয়া করে পরীক্ষা দিতে গেলেন। অনেকের পরীক্ষা সকালে হয়, অনেকের পরীক্ষা 2টা থেকে হয়, সেক্ষেত্রে রাত পর্যন্ত পরীক্ষা থাকে। এবং মাঝখানে যে 1.5 ঘন্টার গ্যাপের কথা বলেছি, সবসময় আপনি 1.5 ঘন্টা গ্যাপ নাও পেতে পারেন। কারণ তাদের যদি কোনো সার্ভারের সমস্যা হয়, বা তারা আপনার সমস্ত এক্সাম পেপারগুলো মেলানোর পরে আপনাদেরকে ছাড়বে। যেমন আমাদের প্রথম এক্সামটা হওয়ার 30 মিনিট পরে আমরা হল থেকে বের হতে পারি। তার মানে 1.5 ঘন্টা গ্যাপ ছিল, বা 30 মিনিট আমাদের হলের ভিতরেই তারা আমাদেরকে আটকে রেখেছিল তাদের কোনো কাজের জন্য। তো সেই ক্ষেত্রে 1.5 ঘন্টা সময় আপনি আসলে লজিক্যালি নাও পেতে পারেন। আচ্ছা। তো আপনি পরীক্ষার হলে ঢুকবেন। পরীক্ষার হলে ঢোকার সময় আপনার জাস্ট ক্লিয়ার ফাইলের মধ্যে ওই 2টা ডকুমেন্টই থাকবে, যে আপনার এডমিট কার্ড এবং আপনার পরিচয়পত্র। ওকে। এডমিট হওয়ার পরে, ভিতরে ঢোকার পরে আপনাকে একটা সিট নাম্বার দেওয়া হবে, যে আপনি অমুক সিটে যান, আপনাকে সিট প্ল্যান দেওয়া আছে। সিট প্ল্যানের উপরে আপনার আইডি নাম্বারটা দেওয়া আছে, সেটা মিলে আপনি সিটে বসলেন। বসার পরে এখনের পরীক্ষার প্যাটার্নটা এরকম যে প্রত্যেকের সামনে একটা করে ল্যাপটপ থাকবে, এবং এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট।
এই জন্য যে আমরা অনেকে আসলে হার্ড কপি থেকে পড়ি, আমরা অনেকে হয়তো বা পিডিএফ থেকে পড়ি, কিন্তু আসলে এই ল্যাপটপ চালানোর অভ্যাসটা কিন্তু অনেকের মধ্যে নাই। বিশেষ করে ল্যাপটপও যারা চালায় অনেক হচ্ছে মাউস ইউজ করে চালায়, বাট পরীক্ষাতে কিন্তু আপনাকে কোনো মাউস দেওয়া হবে না, আপনাকে ল্যাপটপের যে টাচপ্যাড আছে টাচপ্যাড ইউজ করে চালাতে হবে। অনেকে দেখা যায় সেই টাচপ্যাডে কমফোর্টেবল না, কারণ টাচপ্যাডে 2 আঙ্গুল দিয়ে যে স্ক্রল করতে হয় এটা অনেকে জানে না, এরকম আমি দেখেছি। তো সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে যে আপনি টাচপ্যাডে চালিয়ে অভ্যস্ত হতে হবে, এবং এই জন্যই আপনি যে এক্সামগুলো দিচ্ছেন, এক্সামগুলো যদি আপনি অনলাইন সাবস্ক্রিপশন নিয়ে দিয়ে থাকেন এটা বেটার হবে। কেন? কারণ আপনি যখন অনলাইনে এক্সাম দিয়ে অভ্যস্ত হবেন তখন ল্যাপটপ চালানোটা আপনার জন্য কমফোর্টেবল মনে হবে, এবং আপনি এক্সামে গিয়ে আপনার আসলে এইটা নিয়ে মানে আপনি একটা ভয়ে থাকবেন না যে কিভাবে এক্সাম দিব বা সময় মতো শেষ করতে পারবো কিনা। সো টাচপ্যাড ম্যানেজমেন্ট এটা যারা পারে এটা তাদের জন্য খুবই ইজি একটা ব্যাপার হয়, এবং পরীক্ষাতে তারা একটু বেশি কনফিডেন্ট থাকে, এবং পরীক্ষাতে যখন আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে আপনার পরীক্ষা এমনিতে ইনশাআল্লাহ ভালো হবে। ওকে, সো আপনাকে একটা ল্যাপটপ দেওয়া হবে, ল্যাপটপে দেওয়ার পরে আপনাকে একটা টেস্ট কোড দেওয়া হবে, আপনি একটা টেস্ট করে টাইপ করবেন, টাইপ করার পরে আপনার আইডিতে লগ ইন হবে এবং লেখা থাকবে যে আপনার নাম এটা এই সেই, এরকম লগ ইন হয়ে একদম ফাইনাল একটা স্টেজে আপনি থাকবেন। তো যখন পরীক্ষাটা শুরু হবে ঠিক সেই সময় তারা আরেকটা কোড দিবে, ওই কোডটা সাবমিট করার পরে আপনার সামনে হচ্ছে কোশ্চেন ওপেন হবে। ওকে, তো কোশ্চেন ওপেন হওয়ার পরে প্রতিটা সেগমেন্টে 100টা করে কোশ্চেন, তো 3 ঘন্টায় 100টা কোশ্চেন। মোটামুটি এমআরসিপি পার্ট 1 এ আপনি এনাফ সময় পাবেন। যেমন আমার ক্ষেত্রে যদি বলতে হয় আমি 2 ঘন্টার মধ্যে আমার 100 কোশ্চেন শেষ হয়ে গিয়েছিল, পরের 1 ঘন্টা আমি আবার 100 কোশ্চেন রিভিশন দিয়েছি। তো এই জিনিসগুলো আপনাকে শেয়ার করতে চাই যে আপনি সময় আসলে পাবেন। মোটামুটি যদি আপনার প্রিপারেশন ভালো থাকে ইনশাআল্লাহ আপনি দেখবেন যে 2 ঘন্টা বা 2 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে আপনার সব কোশ্চেন পড়া শেষ হয়ে যাচ্ছে। তবে যদি ওই যে ল্যাপটপ চালাতে সমস্যা হয় বা অন্যান্য সমস্যা ফেস করেন সেক্ষেত্রে একটু দেরি হতে পারে। কোশ্চেন গুলার ক্ষেত্রে খুবই সুন্দর প্যাটার্ন হচ্ছে যে আপনার কোশ্চেন গুলা নীল একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে থাকে। এমআরসিপির যে ওয়েবসাইটটা আছে মাই এমআরসিপির, ওই ওয়েবসাইটে যেই প্যাটার্নটা যে থিমটা থাকে সেই থিমের উপরেই তারা কোশ্চেন পেপারটা তৈরি করে। এছাড়া যদি কারো সমস্যা হয় সেই ক্ষেত্রে সে কোশ্চেন পেপারে থিম পরিবর্তন করতে পারে। এবং আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আপনি যখন একটা লাইন পড়ছেন সেই লাইনে ডাবল ক্লিক করার পরে সেই লাইনটা আপনি হাইলাইট করতে পারবেন। তো এমআরসিপি এক্সামের আগে যখন আপনি বাসায় বসে কোশ্চেনগুলো সলভ করতে পারছিলেন, একটা হাইলাইট করতে পারলে ব্যাপারটা অনেক বেশি সহজ হয়, কারণ এমআরসিপি কোশ্চেনগুলো বিশাল বড় থাকে। তো সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যখন একটা কোশ্চেন পড়ছেন ডাবল ক্লিক করবেন এবং হাইলাইট করে ফেলবেন ইম্পর্টেন্ট অংশগুলো। এতে করে যে সুবিধাটা হবে, আপনি যখন রিভিশন দিতে যাচ্ছেন তখন আপনি জাস্ট হাইলাইটেড এরিয়াগুলো দেখে আপনার ডায়াগনোসিস করতে সুবিধা হচ্ছে। বা আপনি একটা কোশ্চেন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন, যখন আপনি হাইলাইট করলেন তখন কোশ্চেনের অ্যান্সার করার আগে আবার আপনি হাইলাইটেড পয়েন্টগুলো দেখলে আপনার কোশ্চেনটা ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়, এবং আপনার পরীক্ষাতে দেখবেন যে সময়টাও অনেক বেশি বেঁচে যায়। তাহলে আমি এটা দেখলাম যে আসলে অনেকে হাইলাইট করেনি, কারণ হচ্ছে এই জিনিসটা অভ্যস্ততার একটা সমস্যা। সো আবার অনেকে জানতোও না। তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে হাইলাইট করে করার জন্য। যদি টাফ মনে হয় ওকে দেন লিভ ইট, কিন্তু হাইলাইট করে করলে আপনার জন্য পুরো রিভিশন দিতে সমস্যা হবে। শুধু তাই না, আপনি সেখানে দেখবেন যে আপনার স্ক্রিনের নিচের দিকে অনেকগুলা ডট থাকে, 9টা ডটের মতো একটা আইকন থাকে আর কি। ওই আইকনে ক্লিক করলে আপনি একসাথে সব কোশ্চেন দেখতে পারবেন। ওই আইকনে ক্লিক করলে আপনি কোন কোশ্চেন গুলাকে অ্যান্সার করেছেন সেটা দেখতে পারবেন, কোন কোশ্চেন গুলো আনঅ্যান্সার্ড সেটা দেখতে পারবেন, কোন কোশ্চেন গুলো ফ্ল্যাগ করা সেটা দেখতে পারবেন। ইয়েস, সেখানে কোশ্চেন ফ্ল্যাগ করা যায়। আপনার কাছে মনে হচ্ছে যে এই কোশ্চেনটা কঠিন, আপনি চাইলে ফ্ল্যাগ করে রাখতে পারেন। হ্যাঁ, ব্যাপারটা এরকম না যে এই কোশ্চেন গুলো পরে অ্যান্সার করবে এই কারণে ফ্ল্যাগ করছি, নো। আপনি দেখুন ফ্ল্যাগ করবেন ওই কোন কোশ্চেন গুলো মনে করেন যে আপনি অ্যান্সার করেছেন বাট আপনার কাছে কনফিউশন মনে হচ্ছে, ওই কোশ্চেন গুলোকে আপনি ফ্ল্যাগ করবেন। আর কোন কোশ্চেন গুলো আনঅ্যান্সার্ড ওইটা আপনি আলাদা করেই দেখতে পারবেন আনঅ্যান্সার্ড কোশ্চেন গুলো। সো এটা অনেক সহজ হয়ে যাবে, এবং আপনার ফ্ল্যাগ করা কোশ্চেন গুলো পাশে সাইড বারে দেখানো হয় আর কি, যে এই কোশ্চেন গুলো আপনি ফ্ল্যাগ করেছেন, এটা আপনি অ্যান্সার করেছেন, এটা আপনি অ্যান্সার করেন নাই। তো অনেক সুবিধা সেখানে আছে। এবং আপনার এক্সাম আপনি যখন এন্ট্রি দিলেন এর থেকে 3 ঘন্টা পর্যন্ত এক্সাম থাকবে, এবং 3 ঘন্টার আগ পর্যন্ত আপনার এটা বন্ধ হবে না। সো 3 ঘন্টা তারাই টাইম দেখাবে অ্যাপের মধ্যেই, মানে আপনার ল্যাপটপের মধ্যেই টাইম দেখতে পারবেন, এবং যেখানে পরীক্ষা দিচ্ছেন সেখানেও টাইমার থাকবে। এবং মোটামুটি গার্ডরা বেশ ফ্রেন্ডলি হয়, তবে অবশ্যই আপনি কথাবার্তা থেকে শুরু করে এই সমস্ত অসৎ উপায় কোনো অবলম্বন করার কোনো সুযোগ নেই, এবং আমি অবশ্যই জানি আপনারা সেটা অবলম্বন করবেন না। ওয়াশরুমের সুবিধা আছে, এবং আপনি মোটামুটি সব ধরনের ভালো ফেসিলিটি পাবেন। এবং এইখানে আপনি যখন পরীক্ষা দিতে যাচ্ছেন দেখবেন যে খুবই মানে খুব পাওয়ারফুল এসি আর কি সব জায়গাতে। তো চেষ্টা করবেন যে ফুল হাতা কাপড় পরে যাওয়ার জন্য, কারণ দেখা যায় কি 3 ঘন্টা ধরে ওই তীব্র এসির মধ্যে থাকলে অনেকের আসলে খুব বেশি ঠান্ডা লেগে যায়, বা যাদের এরকম সমস্যা আছে ঠান্ডার, তারা চাইলে একটা মাস্ক পরে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার হয়তোবা যে অ্যালার্জিক রাইনাইটিস বা এই সমস্ত সমস্যা হঠাৎ করে পরীক্ষার মাঝখানে আসবে না। পরীক্ষার হলে ঢোকার ক্ষেত্রে আপনাকে কোনো খাবার অ্যালাউ করা হবে না। পানির বোতল যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রে লেবেল ছাড়া পানির বোতল নিতে পারবেন, মানে পানির বোতলের বাইরে কোনো দাগ নাই এরকম পানির বোতল আপনি নিতে পারবেন। তবে পরীক্ষার হলের ভিতরেই পানি খাওয়ার ব্যবস্থা আছে। হ্যাঁ, সেখানে পানি থাকে, গ্লাস থাকে, আপনি চাইলে নিজের মতো করে ওয়ান টাইম গ্লাস দিয়ে পানি নিয়ে খেতে পারবেন। সো আপনাকে আসলে অন্য কোনো খাবার আসলে তারা সেখানে অ্যালাউ করবে না। তো আপনি পরীক্ষার হলে যখন পরীক্ষা দিচ্ছেন মোটামুটি 100টা কোশ্চেন দেওয়ার পরে
আপনি চাইলে কোশ্চেন আবার রিপিট করতে পারবেন, আবার দেখতে পারবেন, রিভিশন দিতে পারবেন। তবে রিভিশন দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই বলে রাখবো যে, আমি যে ভুলটা করেছিলাম যে রিভিশন দেওয়ার সময় আবার কিছু কোশ্চেন আমার কনফিউশন মনে হয়েছিল। তো আমি সেই কোশ্চেন গুলোর অ্যান্সার আবার চেঞ্জ করেছি। এবং আমি দেখলাম যে যেই সমস্ত অ্যান্সার গুলো চেঞ্জ করেছি বেশিরভাগই আমার ভুল গিয়েছে। মানে আপনার ফার্স্ট থটে যেটা মাথায় আসে সেটা বেশি ভ্যালুয়েবল। কারণ অনেক সময় হয় কি যে আমরা কোশ্চেন সলভ করতে আমাদের একটা ব্রেইনে এরকম একটা মেমোরি তৈরি হয় যে কোশ্চেন দেখেই কেমন যেন একটা ইনটিউশন কাজ করে এটাই অ্যান্সার হবে। এবং অ্যাকচুয়ালি আপনার এই ইনটিউশনটা সঠিক। বেশিরভাগ ক্ষেত্রে সেটাই মানে সঠিক অ্যান্সার হয়। পরবর্তীতে আবার যখন আপনি আবার লজিক খাটাতে যাবেন অনেক সময় ভুল অ্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। কারণ এমআরসিপির কোশ্চেন গুলো এরকম ভাবে সেট করা, দেখবেন যে আপনি মোটামুটি ৫ টা অপশন থেকে ৩ টা অপশনকে আপনি এক্সক্লুড করতে পারবেন। ২ টা অপশন নিয়ে আপনার সবচেয়ে বেশি সমস্যাটা হবে। তো এটা ইনশাআল্লাহ সমস্যা না। আপনি যদি একটু ভালো করে পড়াশোনা করেন বা একটু চিন্তা করেন আপনার জন্য এই জিনিসগুলা ম্যানেজ করা সহজ। আরেকটা ব্যাপার হচ্ছে সেখানে আপনি ড্রাফট করার জন্য আপনাকে ২ টা কাগজ দেওয়া হবে, পাশাপাশি একটা পেন্সিল দেওয়া হবে, রাবার দেওয়া হবে, ইরেজার দেওয়া হবে। সুতরাং আপনি রাফ করা নিয়ে কোন রকম কোন চিন্তা করবেন না। তবে আপনি কিন্তু কোন ক্যালকুলেটর পাবেন না। সো বায়োস্ট্যাটের যেই কোয়েশ্চেন গুলো থাকে সেক্ষেত্রে আপনাকে একটু খাতায় ক্যালকুলেশন করার অভ্যাস করতে হবে। কিন্তু আপনি ইচ্ছামত রাফ করতে পারবেন, লিখতে পারবেন, কোন সমস্যা নেই। পরীক্ষা শেষ হওয়ার আগে সেই রাফের কাগজগুলো আপনার কাছ থেকে নিয়ে নিবে এবং আপনাকে আপনার কোয়েশ্চেন পেপার বাকি যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো তারা নিয়ে নিবে। কোয়েশ্চেন পেপার তো ল্যাপটপেই থাকে। তো রাফের কাগজগুলো হচ্ছে আপনার নাম এবং সিগনেচার নেওয়ার পরে তারা সংগ্রহ করে ফেলবে। তো দেন আপনি ফার্স্ট হাফ পরীক্ষা দিলেন। পরীক্ষা দেওয়ার পরে আপনি কোয়েশ্চেন সাবমিট করলেন। সাবমিট করে পরীক্ষার হল থেকে বের হয়ে গেলেন। ওইখানে আপনার নামাজের ব্যবস্থা আছে। ছেলে এবং মেয়েদের আলাদা করে নামাজের ব্যবস্থা, অজুর ব্যবস্থা সবই আছে। একটু ছোট জায়গা বাট আপনি নামাজ পড়তে পারবেন। দেন আপনি যখন পরবর্তী টাইমে এক্সাম হলে ঢুকবেন, আপনি আগে দেখে নেবেন যে আপনার নামাজের সেই সময়টা আছে কিনা। যদি দেখেন যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়েই আপনি এক্সাম হলে ঢুকলেন বা এক্সামের মাঝখানে আপনি চাইলে তাদেরকে বলে নামাজের ব্যবস্থা করতে পারেন। আবার অনেকে দেখা যায় যে নিজস্ব টেবিলেই বসেই নামাজ পড়ে ফেলে। সো অবশ্যই আপনি এক্সামের জন্য নামাজ মিস দিবেন না, তাই না? তো এই জিনিসটা খেয়াল রাখবেন। আচ্ছা, তো আপনি সেকেন্ড হাফে যখন ঢুকছেন, ঢোকার আগে আপনি হালকা পাতলা খেয়ে নাস্তা করে ঢুকলেন। দেন আপনি সেকেন্ড হাফে একই রকম ভাবে এক্সাম দিবেন এবং এক্সাম দেওয়ার পরে সেকেন্ড হাফটা আসলে একটু টায়ারিং মনে হতে পারে, কারণ যেহেতু আপনি অলরেডি ৩ ঘন্টা এক্সাম দিয়েছেন। তো সেকেন্ড হাফে ইম্পোর্টেন্ট হচ্ছে যে ভালো করে ফোকাস দিয়ে কোশ্চেন গুলা পড়া। কারণ সেকেন্ড হাফে ফোকাসটা একটু আমাদের নড়ে যায়। কারণ আসলে আমাদের অ্যাটেনশন স্প্যান এখন এত কম যে ৬ ঘন্টা টানা মনোযোগ দিয়ে এক্সাম দেওয়া এটা আমাদের জন্য অনেক সময় কঠিন হয়ে যেতে পারে। সো এই জিনিসটাতে একটু খেয়াল রাখতে হবে। এবং অ্যাটেনশন বাড়ানোর জন্য ওই তো টানা কোশ্চেন সলভ করা এটা একটা ইম্পর্টেন্ট মাধ্যম হতে পারে। বেশি কোরআন পড়া ইম্পর্টেন্ট মাধ্যম হতে পারে। কারণ এইরকম কাজগুলা করা যে সমস্ত কাজের মধ্যে আপনার অ্যাটেনশনটা স্প্লিট হয় না। সো আপনি যখন বাসায় কোশ্চেন সলভ করবেন, চেষ্টা করবেন যে টানা ১০০ টা কোশ্চেন সলভ করে এরপরে চেয়ার থেকে ওঠার জন্য। এটা আপনাকে এক্সট্রা একটা বুস্ট দিবে। এছাড়া আশা করি আপনার এক্সাম হল নিয়ে অন্যান্য কোনো সমস্যা হবে না। স্টিল যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাকে ইনশাআল্লাহ জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সেই ব্যাপারগুলো রিপ্লাই করার জন্য। এবং অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এখন থেকে ল্যাপটপে একটু পড়াশোনার অভ্যাস করার জন্য। কারণ অনেকে ল্যাপটপে দেখা যায় দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলে চোখে ব্যথা থেকে শুরু করে মাথা ব্যথা এরকম অনেক সমস্যা হয়। সো এই সমস্ত জিনিসগুলো মাথায় রাখার জন্য আপনাকে আগে থেকে ল্যাপটপে প্র্যাকটিস করাটা জরুরি। আশা করি আপনাদের এমআরসিপি এক্সাম অনেক ভালো হবে। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।